প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের দ্বিতীয় পাঠে নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। প্রথম পাঠে আমরা লেখক পরিচিতি এবং গল্পের কিছুটা করেছিলাম। আমরা করেছিলাম পয়সাগুলি আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন, দূর করে দেব, এবার দূর করে দেব, এ পর্যন্ত করেছিলাম। এরপর থেকে দ্বিতীয় পাঠে আজকে আমরা পড়ব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। মৌখিক আস্ফালনেই, মৌখিক বলতে মুখে, এক্ষেত্রে লোক দেখানো, আস্ফালন রাগ বা ক্ষোভ প্রকাশ। এই মৌখিক আস্ফালনেই অর্থাৎ এই লোক দেখানো রাগ বা ক্ষোভ প্রকাশেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময় গুণধর পুত্রের প্রবেশ, সেই গুণধর পুত্রের প্রবেশ, এটাও কিন্তু বিদ্রূপের সুরে বলা। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। ঝোঁক বলতে এখানে আগ্রহ, শখ। ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না। নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। উদ্যত হয় মানে কিছু করার জন্য প্রবৃত্ত হওয়া। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেই তো হতো। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে দুঃখের সঙ্গে, অর্থাৎ মা কোন দিক সামলাবেন, বাবার দিক না ছেলের দিক, কোন দিক সামলাবেন বুঝতে না পেরে দুঃখের সঙ্গে, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো, পরে বললেও তো পারো। অর্থাৎ পরে বললেও হয়, এটাই বলছেন যে পরে বললেই তো হতো, এখন বলার কি দরকার। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আশকারাতেই তো উচ্ছন্নে গেছে, মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। তোমার আশকারাতে মানে প্রশ্রয়ে, উচ্ছন্নে গেছে, নষ্ট হয়ে গেছে, মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে। মা আঁচলে চোখ মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। তাহলে ছেলে অপমানে দুঃখে বেরিয়ে পড়ে নিরুদ্দেশ যাত্রায়। পরের দিন ভয়ানক কাণ্ড, মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেনি। ভয়ানক কাণ্ড, সেই রাত থেকে মা দাঁতে কুটি কাটেনি। কুটি কাটেনি বলতে কি বোঝাচ্ছে? সম্পূর্ণ অভুক্ত থেকেছেন, কোনো খাবারই খাননি। আজকের দিনও বিছানার থেকে উঠবেন মনে হয় না। তাহলে আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না, ওভাবেই রয়েছেন। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না। প্যান প্যান বলতে কান্নার সাথে ঘ্যান ঘ্যান করা, নাকে কান্না, একঘেয়ে নাছর বান্ধা লেগে থাকা, তাকেই বলছে প্যান প্যান। মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। বাবা মুখে কিন্তু একথা বলছে। মা কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে, মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে, আকুল হয়ে ওঠে। তাই বলছে মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে, এখানে না আকুল, উচ্ছ্বলিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিচিয়ে বললেন, নিজের মনের আশার কথাটা বোধহয় জানেন, তাও গেল তো বাঁচতাম। বাবা এবার দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম। দাঁত খিচিয়ে ওঠে। দাঁত খিচিয়ে ওঠে বলতে কি বোঝাচ্ছে? বিরক্তি প্রকাশ করে বা দাঁত বের করে ভর্ৎসনা করা। বলছে দাঁত খিচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান। কি আশা? তাও গেলে তো বাঁচতাম। এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এটাই হয়তো তার মনের আশা, ফিরে আসুক, ওভাবে বলছে। এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। অর্থাৎ সারা রাত কোথায় ছিল কে জানে, কি করে বসে সেই ভয় পাচ্ছে। কিন্তু বাবা বলছে এরকম বিনা পয়সার হোটেল কোথায় পাবে, যে বাবার হোটেলে থাকছে, কোনো খরচ দিতে হচ্ছে না সেই জন্য। কিন্তু মা এবার অশ্রুসিক্ত স্বরে বললেন, অশ্রুসিক্ত স্বরে মানে কান্না ভেজা স্বরে বললেন,
হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করে উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধা হলেই এসে দেখা দেবে। তাহলে সে কিছুই করেনি, কোনো বন্ধুর বাড়িটারই আছে এরম বলছে, অসুবিধা হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো, অর্থাৎ ছেলে খুব অভিমানী, মা সেটাই কিন্তু বলছেন। একটুতেই যার আত্মসম্মানে ঘা লাগে, স্পর্শকাতর, অভিমানী বলতে সে কথা বোঝানো হচ্ছে। বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। তাহলে বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেননি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। তাহলে সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে বাবা দেখছেন যে অবস্থা অত্যন্ত গুরুতর। কেন? ছেলে ফেরেনি, মা কিন্তু সেই থেকে বিছানায় শুয়ে রয়েছে, আর উঠবেন না এরকমই ঠিক করেছেন। না, আর থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। তাহলে বাবা এবার গেল সোজা খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোনো দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। তাহলে কোন দিকে কি করতে হয় বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। তাহলে কি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কাগজের অফিসে ব্যাপারটা বড় জটিল। কোন দিকে যাবে, কি করতে হবে, কার কাছে গিয়ে কি বলবে বুঝতে না পেরে খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে বলতে হতবুদ্ধি হয়ে ঢুকে পড়ে। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? নিরীহ চেহারার লোক অর্থাৎ শান্তশিষ্ট চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের সুরে বলছে যে খবর? কেন, আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? রামায়ণের কাহিনী নিয়ে লোকযাত্রার কথা বলা হচ্ছে, রামযাত্রা বার করেছি। রামযাত্রা মানে রামায়ণের কাহিনী নিয়ে লোকযাত্রা। বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। হতভম্ব মানে হকচকিয়ে যাওয়া, কি করবে বুঝতে না পারা। অসহায় হয়ে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতি স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোকে কি বলতে চান? তাহলে ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। তাহলে পাশে যে অত্যন্ত রূঢ় প্রকৃতির যাকে মনে হয়েছিল, অর্থাৎ কর্কশ কঠোর প্রকৃতির মনে হয়েছিল, রূঢ় প্রকৃতি মানে কর্কশ কঠোর প্রকৃতির মনে হয়েছিল, সে কিন্তু সহানুভূতির স্বরে বলল, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বললেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। তাহলে সে খবর নয়, একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? অর্থাৎ বিজ্ঞাপন ছাপতে গেলে খবরের কাগজে যা যা প্রয়োজন সে প্রয়োজনের কথা বললেন, যে কিসের বিজ্ঞাপন, তার কপি এনেছে নাকি, কতটা জায়গা দরকার, স্পেস দরকার। বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? তাহলে যখনই বলে যে আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর কথা শেষ করতে হয় না, অর্থাৎ সেই ছেলের বাবাকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন যে, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? মানে দুরকম ভাবে হয়, চেহারার বর্ণনা বা ফিরে আসো এরকম অনুরোধ। বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন, লিখে দিন। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। বিপদগ্রস্ত ভাব মানে বিপদে পড়েছে এমন। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেব। দয়াপরবশ মানে দয়া দাক্ষিণ্য বশত, আমরা লিখে দেব। আপনি শুধু নামটামগুলো দিয়ে যান, তারা নিজেরা লিখে দেবে। একটুখানি দয়া হলো সেই জন্য।
পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন। আশ্বস্ত মানে ভরসা প্রাপ্ত হলেন, আশ্বস্ত হলেন, বাবা ঘরে ফিরলেন। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন অর্থাৎ চোখের জলে পূর্ণ সে বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে, মনে করো না। তাহলে অনুতপ্ত হয়ে অর্থাৎ অন্যায় বা অপরাধের জন্য দুঃখিত হয়ে সে এসেছে, মনে করো না। সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। তাহলে অমনি কুলাঙ্গার তুই হয়েছিস অর্থাৎ কুলাঙ্গার বলতে এখানে কি বোঝাচ্ছে? কুলাঙ্গার বলতে বোঝাচ্ছে যে অপকীর্তি করে বংশের সুনাম যে নষ্ট করে সেই মানুষকে কুলাঙ্গার বলে। তাহলে এমনি কুলাঙ্গার তুই হয়েছিস। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একবারে পীর হয়েছিস। পীর মানে মুসলিম সাধক, সে পীরের কথা বলছে। তুই একজন পীর হয়েছিস, কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন, অর্থাৎ বকাবকি করছে যে চলে যাওয়ার পর বাড়ির কি অবস্থা সেটা বোঝানোর চেষ্টা করছে। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছে বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা অর্থাৎ দম্ভ, অহংকার। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই। তাহলে অধিকাংশ নিরুদ্দেশের যে বিজ্ঞাপন হয় সেই বিজ্ঞাপনের ইতিহাসটা এরকমই, মানে এই ধরনের ঘটনার পরই একটা নিরুদ্দেশের বিজ্ঞাপন কাগজে দেওয়া হয়। তাই বলছেন সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই, অর্থাৎ একবার একটু নড়ে চড়ে বসতেও কিন্তু তাকে দেখা যায়নি। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিচিমিচি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, কি বলল? তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তাহলে এতক্ষণ যে কথা বলল যে এরম ঘটনা ঘটে, বাড়ি থেকে রাগ করে চলে যায়, আবার ফিরে আসে, বকাবকি, কিন্তু তা নয়। বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। শেষে দুঃখ এবং বিচ্ছেদ আছে এমন নাটক হচ্ছে ট্র্যাজেডি নাটক। আর সত্যিকারের ট্র্যাজেডি অর্থাৎ কোনো ভুল নেই, মিথ্যা নেই, সত্যিকারের এরম অনেক ট্র্যাজেডি আছে। তা থাকে যে আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক এক ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাচের শাঁসির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। কাচের শাঁসি মানে কাচের কপাট, তাই দিয়ে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ঝাপসা হয়ে গেছে, দেখা যাচ্ছে না ঠিক মতন। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। তাহলে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এরমটা মনে হচ্ছে। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে, দিনের পর দিন একটা বিজ্ঞাপন বেরিয়েছে। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটা কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখার সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। তাহলে কি মনে হয়? সেই ছাপার লেখায় অর্থাৎ যেটা বিজ্ঞাপনটা বা কাগজের পাতায় ছাপা হয়েছে সেই ছাপার লেখায় সত্যি কান পাতলে একটা আর্তনাদ, একটা কাতর বা আকুল চিৎকার, আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য, অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা
যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। অর্থাৎ প্রথমে একটা অসার জড় অস্বচ্ছন্দ ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা, ব্যাকুলতা মানে অত্যন্ত অস্থির আকুল চিত্ত, সেই ব্যাকুলতা প্রকাশ পেয়েছে সেই লেখার মধ্যে দিয়ে। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত, শোভন ফিরে এসো, তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপনে তারপরেও কিন্তু থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয়ে এতে বুঝি গলল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা নাই। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে, এসো আর আমাদের দুঃখ দিও না। তাহলে এই যে দিনের পর দিন ছেলে ফিরে আসছে না, মা শয্যাশায়ী, ক্রমশ খারাপ দিকে যাচ্ছে, এই বিজ্ঞাপন যত দিন যাচ্ছে প্রতিদিন বিজ্ঞাপনের ধরন বয়ান পরিবর্তন হচ্ছে, ছেলের ফিরে আসার জন্য বাবার কাতর আবেদন ক্রমশ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই বলছে সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। এই যে একের পর এক প্রত্যেক দিন যে ছাপা হচ্ছে, যে সম্পূর্ণ কাহিনী জানা যায়, সে কথাই লেখক বলছেন যে এটা যেন বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটা ইতিহাস। তাই বলছেন এসো আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল, তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এ ধরনের এই চেহারার এই বয়সের একটি ছেলে, আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই, সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। অর্থাৎ পুরোটাই পাল্টে গেল, সেই কাতর আবেদন আর নেই, এবার বলছে সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। তাহলে প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্পের দ্বিতীয় পাঠ আজ এই পর্যন্তই।